প্রবাসী স্বামীর রুমমেটের পাঠানো কয়েক সংখ্যক স্ক্রিনশট দেখে কতক্ষণ ধরে স্তব্ধ হয়ে আছে আশা। স্ক্রিনশটগুলো মূলত আশার স্বামী ও তার প্রাক্তনের সাম্প্রতিককালে। তার স্বামী যে পুনরায় অতি সুন্দরী প্রাক্তনের সাথে সম্পর্কে জড়িয়েছে মোবাইলের স্ক্রিনশটে বিদ্যমান। একটা মানুষ এত নিকৃষ্ট হতে পারে তাহলে? ধপ করে মাথায় হাত দিয়ে মেঝেতে বসে পড়ল আশা। বুক চেপে চোখ দিয়ে নোনা জল বের হচ্ছে। অনেক কষ্টে নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে। কাঁদল না আশালতা, কাঁদলে যে একুলো যাবে, আর ওকুল তো গেছেই। এ কথা তার শ্বশুরবাড়ির সকলে জানলে যে এখানে তার আর ঠাঁই মিলবে না। বারান্দায় গিয়ে আশা কল দেয় তার স্বামী সাদকে। 4-5 বার রিং হওয়ার পরে রিসিভ হতেই অপর পাশ থেকে ধমকের সুর ভেসে আসে। হয়েছে কি তোমার? শান্তিতে কি একটু কাজও করতে পারবো না তোমার জন্য? বলেছি না আমাকে তুমি অসময়ে কল দেবে না? আমি যখন ফ্রি হব তখন নিজেই কল দেব। ডুকরে কেঁদে ওঠে আশা। অস্পষ্ট কণ্ঠে বলে ওঠে, কেন করলে আমার সাথে এমন? যদি সত্যি নিজের প্রাক্তনকে ভুলতে না পারো তবে কেন আমার সাথে ভালোবাসার নাটক করলে? কেন এই 3টা বছর সংসার করলে? আমি তো কখনোই তোমাকে জোর করিনি যে আমাকে বিয়ে করতেই হবে। নিজেই তো বলেছিলে আমাকে নাকি তুমি ভালোবাসো, বিয়ে করতে চাও। কেন করলে এটা? কেন তোমার একটু বুক কাঁপলো না সাদ? অপর পাশ হতে কল কেটে দেয় সাদ। মোবাইলের লাইনটা কানে হ্যালো হ্যালো করতে করতে মাটিতে বসে পড়ে এবং জোরে জোরে কান্না করতে থাকে। এমন সময় মেসেজ টোনটা বেঁচে উঠল। খেয়াল করলো বড়সড় একটা মেসেজ লিখে পাঠিয়ে দেয় আশার নাম্বারে। মোবাইলটা হাতে নিয়ে ক্লিক করতে লেখাটা চোখে পড়ল, বিশ্বাস করো আমি লিনাকে অনেক ভালোবাসি, তাকে ছাড়া আমি থাকতে পারবো না। গত সপ্তাহেও আমাকে মেসেঞ্জারে নক দিয়ে উইশ করে। ওর স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে 1.5 বছর আগেই। বিশ্বাস করো আশা, আমি নিজেকে সামলাতে পারিনি, স্বার্থপর হয়ে গেছি আমি। ও যদি সতীনের সংসার করতে রাজি থাকতো তবে আমি তোমাকে ছাড়তে চাইতাম না আশা, কিন্তু ও রাজি না। ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। তুমি যাওয়ার আগে তোমার সব স্বর্ণ নিয়ে যেও আশা, ভালো থেকো। আমার নাম্বার ব্লক করে দেয় সাদ। শত চেষ্টা করেও আর সাদের নাম্বারে কল ঢোকাতে পারেনি আশা। দৌড়ে নিজের রুমে চলে গিয়ে বালিশে মুখ গুজে কাঁদতে শুরু করে। ভাবনার জগতে ডুব দেয় আশা। নিম্ন মধ্যবিত্ত ঘরের সন্তান আশালতা। বাবা ছিল একজন অটো চালক, বড় ভাই ছিল তাও বেকার। কান্না করতে করতে ওই জায়গায় চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ে। সকালে আশালতার ঘুম ভাঙতেই ঝাপসা চোখে দেখতে পায় তার শাশুড়ি তার মুখের দিকে রাগান্বিত হয়ে চেয়ে আছে। হুড়মুড় করে উঠে বসতেই আচমকা আশার শাশুড়ি তার চুল খামচে ধরে তাকে খাট থেকে টেনে নামায়। এতগুলো বছর অনেক কষ্টে তোকে সহ্য করেছি, এবার আমার ছেলে অনুমতি দিয়েছে তোকে বাড়ি থেকে বের করে দেওয়ার। পাড়াপড়শির কত ঠ্যাস মারা কথা শুনেও তোকে এই বাড়িতে জায়গা দিয়েছি। আমার ছেলেও তো তোকে ভালোবাসে না। ঘরে নতুন বউ আসবে, তোর মতো ময়লার স্তূপ এই বাড়িতে থাকলে বাড়ির অশান্তি কোনোদিন দূর হবে না। আজকেই তুই বের হয়ে যাবে এই বাড়ি থেকে। লাগছে আম্মা, আম্মা আমারে বের করে দিয়েন না। আমি কই যাব বলুন? আমি এই বাড়িতে কাজের লোক হয়ে থেকে যাবো আম্মা, তবু আমাকে বের করে দিবেন না আম্মা। কথা শোনো, এত বছর ধরে চেষ্টা করছি তোকে বের করার এই বাড়ি থেকে, তোকে দয়া দেখিয়ে নিজের পায়ে কুড়াল মারতে পারবো না। হাউমাউ করে কাঁদতে শুরু করলো আশালতা। এবার যে তার একুলো গেল আর ওকুলো গেল। ও আম্মা এত নিষ্ঠুর হবেন না আম্মা, আমাকে একটু জায়গা দেন আম্মা, আমি আপনার ছেলেকে বোঝাবো, আমাকে একটু থাকতে দিন। ব্যাগপত্র সহ আশালতাকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয় তার শাশুড়ি। আশালতাকে ব্যাগপত্র নিয়ে নিজের বাড়ির মধ্যে প্রবেশ করতে দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে তার বড় ভাবি মার্জানা। এসে পড়ছিস দেখি, দেখে তো মনে হয় সারা জীবনের জন্যই চলে এসেছিস। ভাবির ভারী কথা কর্ণগোচর হতে বুকটা পুড়ে ওঠে আশালতার। এখন যদি আশালতা সকল কিছুই তার ভাবিকে জানিয়ে দেয় তবে যে কটা দিন সে এই বাড়িতে থাকতে পারবে তাও হয়তো আর সম্ভাবনা হবে না। তাই চেপে যায় সে। ফ্যাকাশে মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে বলতে আরম্ভ করে, এমন কথা বলো না ভাবি, কিছুদিনের জন্য অতিথি হয়ে এসেছি, আবার চলে যাব। আমার জন্য জ্বালা পোহাতে হবে না তোমাদের। কঠোর সুরে ভাবি বলল, তাই যেন হয়। তোগো মা আর বাপরে টানতে টানতেই আমার জীবন গেল বাপু, আর জ্বালাইস না। ভাবির কথায় প্রচন্ডভাবে আঘাতপ্রাপ্ত হন আশালতা। তাদের জন্য কি এমন জ্বালা পোহাতে হয় ভাবির জানা নেই। ঘরের মধ্য থেকে অসুস্থ শরীরে কাঁপতে কাঁপতে বাইরে বেরিয়ে আসে আশালতার বৃদ্ধ বাবা নজুমিয়া। ও বৌমা, কার সাথে এত কথা কও? কেডা আইছে? রম্য সুরে জবাব দেয় মার্জানা। আপনার মাইয়া আইছে আব্বা, বেড়াইতে। আব্বা সামনে এসে বলল, এই অসময়ে কাউকে কিছু না জানিয়েই চলে এসেছিস? কোনো বিপদ আপদ হলো না তো? না আব্বা, কয়েকদিনের জন্য বেড়াতে এসেছি। আশালতা বাড়িতে আসতে বেশ চিন্তিত হয় নজুমিয়া, কেননা তিনি মেয়ের শ্বশুরবাড়ির পরিস্থিতি সম্পর্কে কিছুটা হলেও অবগত। ভেতরে ভেতরে শঙ্কিত হন নজুমিয়া। সকল চিন্তা ভাবনাকে আপাতত চাপা মেরেই মেয়েকে নিয়ে নিজের রুমে চলে যান। ঘরে প্রবেশ করেই ব্যাগপত্র রেখে আব্বার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ে আশালতা। আদরের মেয়ের মলিন মুখখানা দুহাতের মাঝে নিয়ে নদুমিয়া করুণ সুরে বলল, ভালো আছিস তো মা? মুচকি হেসে আশালতা উত্তর দেয়, হ্যাঁ বেশ আছি আব্বা, হ্যাঁ বেশ আছি। এই কথাটির পেছনে ঠিক কতটা যন্ত্রণা লুকিয়ে থাকতে পারে তা সরাসরি দেখা ছাড়া হয়তো কেউই উপলব্ধি করতে পারবে না। আব্বার ক্ষেত্রেও ব্যতিক্রম হলো না। মেয়েকে এই মুহূর্তে সরাসরি কিছু জিজ্ঞাসা করতেও বিবেকে বাচ্ছে তার। মেয়ের দিকে অবাক দৃষ্টিতে সেই হতে চেয়ে আছে আব্বা। সবসময় হাসি মুখে থাকা মেয়েটাকে আজ তার চিনতে খুব কষ্ট হচ্ছে। রাতের দিকে আসা ফোনটা নিয়ে রান্নাঘরে ঢুকে কয়েকবার সাদের ফোন নাম্বারে কল দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। চোখ উপচে নোনা জলের আগমন ঘটে। এরই মাঝে আশালতার বড় ভাইয়ের ডাক পড়ে খাওয়ার ঘরে যাওয়ার জন্য। একটু আগেই বাড়ি ফিরেছেন আশরাফ মোল্লা। নীরব কান্না বুকে চেপে নিয়ে চোখ মুছে আশালতা খাওয়ার ঘরের দিকে ছুটে যায়। আশালতা খাওয়ার ঘরে প্রবেশ করতেই দেখতে পায় তার বড় ভাই হাসি হাসি মুখ করে দরজার দিকেই তাকিয়ে আছে তার বোনের আগমনের অপেক্ষায়। আশা ভেতরে যায়। তোর ভাবি সন্ধ্যায় ফোন দিয়ে বলল তুই নাকি শেষ বিকেলে বাড়ি এসেছিস, তাই বাজারে গিয়ে তোর কিছু প্রিয় ছানা নিয়ে এসেছিস।
এসেছি, নে গরম গরম খা। কিছু মুহূর্তের জন্য মনের মধ্যে প্রশান্তি ছেয়ে যায় আশালতার। ভেতরে ভেতরে তেতে ওঠে মার্জানা। তা তো শ্বশুরবাড়ির সকলে কেমন আছে রে আশা? ভাইয়ের এমন প্রশ্নে মুখের হাসি বিলীন হয়ে যায় আশার। বেশ ভালোই আছে ভাইজান, তুমি খাবার খেয়ে নাও, আমি পরে খেয়ে নেব। এ কথা বলে আশা রুমে চলে গেল। ভাইয়া ভাত খেতে লাগলো। রাত 2 কি 3টা বাজে। বারান্দায় পায়চারি করছে আশা। হালকা ঠান্ডা অনুভব হচ্ছে, সাথে পাল্লা দিয়ে বুক ফাটা কান্নারা চোখের কোণায় এসে জমা হয়ে টুপটাপ করে বেয়ে পড়ছে আশালতার মসৃণ গাল হতে। পাশেই ঘরে ঘুমের ভান ধরে মেয়ের পরিস্থিতি বোঝার চেষ্টা করছে আব্বা। মেয়ের কান্নায় হেঁচকি ওঠার শব্দ কর্ণগোচর হতেই হুড়মুড় করে সামনে চলে আসেন তিনি। ফিস ফিস করে বলতে আরম্ভ করেন, আশা মা কি হয়েছে তোর, আমাকে বল। নিজেকে সামলাতে না পেরে আব্বার সামনে হাউমাউ করে কেঁদে ওঠে আশালতা। নজুমিয়া মুখ হতে শ্বাস উচ্চারণ করে মেয়েকে বুকে চেপে ধরে বলে ওঠেন, চুপ কর মা, চুপ কর, তোর ভাবি শুনলে আর রক্ষা নেই। কি হয়েছে আমারে খুইলা বলতো। একে একে সবকিছু খুলে বলা আশালতা। নজুমিয়া স্তম্ভিত হয়ে যান মেয়ের করুণ পরিস্থিতির কথা শুনে। চোখের কোণ হতে টপ টপ করে নোনা জল বেয়ে পড়ে। যে মেয়ে কিনা সামান্য একটু হাতের আঙ্গুল কেটে গেলেও তার মায়ের কাছে এসে কান্না করত, সেই মেয়ে কিনা বুকের মাঝে পাহাড় সমতুল্য যন্ত্রণা নিয়েও সেই সন্ধ্যা হতে তার সামনে নিজেকে স্বাভাবিক করে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছে। কাঁদিস নে মা, আমি কালকে সকালেই সাদরে কল দিয়ে বোঝাবো। তুই শান্ত হ এখন। কাকে বুঝাবে তুমি? বুঝিয়ে কি আদৌ কোনো লাভ হবে আব্বা? যে মানুষটা আমাকে কখনো ভালোই বাসেনি, সেই মানুষটাকে বুঝিয়ে কোনো লাভ আছে? সে আমার থেকে দূরে যেতে চায়, অন্য কাউকে ভালোবাসে সে। লাভ নেই কিছু করে, তাকে নিজের মতো করে থাকতে দাও। 3 বছর তো অনেক সহ্য করেছে সে, সুখে থাকুক সে। ডুকরে কেঁদে ওঠে আশালতা। মেয়ের কথা সারমর্ম বেশ ভালোভাবেই বুঝে ফেলেন নজুমিয়া। মেয়ের মুখখানা আদর মাখা হাতে আগলে ধরে বলেন, মা নিজেকে এখন ধৈর্যশীল করা দরকার। সৃষ্টিকর্তা যে ধৈর্যশীলদের অনেক পছন্দ করেন মা। তোর মা কি বলতো মনে আছে তোর? প্রত্যেক মানুষের জন্যই সুখ বরাদ্দ থাকে, অনেক চড়াই উতরাই পার হয়ে তবেই আমরা সেই সুখ লাভ করতে পারি। নিজেকে শক্ত কর মা, এটুকু তোর ভাগ্যে লেখা ছিল। এখন যে অনেক সংগ্রাম বাকি রে মা, তোর অনাগত সন্তানের জন্য যে অনেক সংগ্রাম করতে হবে। নিজেকে এমন ভাবে প্রস্তুত কর যেন তোকে দেখে হাজারটা মেয়ে অনুপ্রেরণা পায়। আব্বার কথাগুলো অন্তরে গেঁথে নেয় আশালতা। অনেক রাত হয়েছে, শুয়ে পড় মা বলে রুমের দিকে পাঠিয়ে দিল মেয়েকে। সকালবেলা ভাবি মার্জানা সুযোগ বুঝে আশালতার শাশুড়িকে কল দিয়ে সব কথা জেনে নেয়। ক্ষুব্ধ হয়ে ওঠে সে। চিল্লাচিল্লির আওয়াজে ঘর থেকে বের হয়ে বারান্দায় চলে আসে নজুমিয়া ও আশালতা। কি হয়েছে বৌমা, সকাল সকাল এমন গলা ছেড়ে চেঁচামেচি করছো কেন? এই মহারানী যে শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে আমাদের ঘাড়ে এসে জুটেছে, সে খবর কি রাখেন? আশার হাবভাবে সন্দেহ হওয়াতেও শ্বশুরবাড়ি কল দিয়েছিলাম। সেখান থেকে জানতে পারি আশাকে বের করে দিয়েছে। ও স্বামী নাকি কিছুদিন বাদে ডিভোর্স লেটার না কি কয় তাই পাঠিয়ে দিব। নিজের কপাল পুড়িয়ে যে আমাদের ঘাড়ে এসে জুটেছে, ওকে এখন টানবে কে? আশরাফের যা কামাই তাতে আমরা ঠিক মতো চলতে পারি না, আবার যদি আরেকটা ঈশা জোটে। বড় ভাবির এমন কথায় হা করে তার দিকে চেয়ে থাকে আশালতা। বাবা রীতিমতো রাগে চোখ মুখ বুঝে নিজেকে শান্ত করার জন্য বলল, বৌমা এসব কি কও তুমি? মেয়েটার এমনিতেই যে বিপদ যাচ্ছে, তার উপর একজন মেয়ে হয়ে কিভাবে তুমি এইসব কও? মানুষে মানুষ হিসাবে গণ্য করতে শেখো। তোমাদের যদি আশারে দেখতে এতই জ্বালা অনুভূত হয়, তবে আমিই দেখবো আশারে। যাও, এইবার দয়া কইরা থামো তুমি। ওই জন্য আমি আবার অটো চালাবো, তবু আমার মেয়েকে আমি ফেলে দেব না। এই কথা বলে মেয়েকে নিয়ে রুমে চলে গেল। পরদিন সকালে 1 কাপ চা 1 টুকরো রুটি ছিঁড়ে খাবো এমন সময় পাশের বাড়ির চাচি এসে বলল, তোর নাকি চরিত্রে দোষ, তোকে শ্বশুর বাড়ি থেকে বের করে দিয়েছে। এমনিতেই টেনশনে আছি, তার উপর চাচির এমন কথায় মাথায় রক্ত উঠে গেল। আমি ধমক দিয়ে চাচিকে বললাম, মুখ সামলে কথা বলবেন, মুখে যা আসে তাই বলবেন না। আপনাকে আমাদের বাড়িতে কে আসতে বলেছে? আপনার স্বভাব চরিত্র কেমন আমার খুব ভালো করে জানা আছে। ও মা, সেমরি তোর এত বড় চাপা কবেতে হইল? তোরে তো ভালো জানতাম আগে। ভালো আর থাকতে দিচ্ছ কই চাচি? চারিদিকে সবাই যদি একই রূপ দেখাতে থাকো, তবে আমার তো আর ভালো হয়ে থাকা সাজে না, তাই না? আজকে বুঝলাম ভালো তুই কোনোদিনই ছিলি না, নইলে কি তোরে ওই বাড়ি দিয়া ঘাট ধাক্কা দিয়া বাইর কইরা দিত? 3টা বছর সংসার কইরা স্বামীর মনে একটু ভালোবাসা তৈরি করতে পারলি না। পারবিও বা কেমনে ক? চেহারা তো নাই, খালি কি চেহারার ঢক ভালো হইলে হয়? রঙও লাগে, বুঝলি? তোরে তো আর কেউ বিয়া করবে না দেখিস। একদিক থেকে চেষ্টা করলে আর ভালোবাসা তৈরি হয় না চাচি, 2 দিক দিয়েই চেষ্টা থাকা চাই। যাই হোক, তোমাকে ধন্যবাদ বাড়ি এসে এত মায়া দেখিয়ে যাওয়ার জন্য। আমারও তোমার জন্য অনেক মায়া হয় চাচি। দুঃখিত, তোমার জন্য না, তোমার মানসিকতার জন্য মায়া হয়। আশালতা কথাগুলো শেষ করতেই ভাবি তেরে এসে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দেয় গালে। আশালতা নির্বাক হয়ে ছলো ছলো চোখে ভাবির দিকে তাকিয়ে থাকে। নিজের ভাবি হয়ে কিভাবে সে অন্য মানুষের পক্ষ হয়ে তার গায়ে হাত তুলতে পারে, যেখানে সেই মানুষটা তাকে বাড়ি বয়ে এসে অপমান করছে? অবশ্য অবাক হয়েও আশালতার কি লাভ? নিজের ঘরের মানুষই যদি চিটকারি মারতে দুবার না ভাবে, তবে বাইরের মানুষের আর এক্ষেত্রে কি দোষ? সাহস কিভাবে হয় তো চাচির মুখে মুখে জবাব দেওয়ার? সে কি ভুল কিছু বলেছে? না বড় ভাবি, একদম ভুল কিছু বলেনি, একদম ঠিক কথা বলেছে। আর তুমি এই থাপ্পড়টা দিয়ে আমার চোখ খুলে দিলে যে অনেক সময় আপন মানুষই সবচেয়ে বেশি পর হয়ে যায়। চোখ মুছতে মুছতে আশালতা দৌড়ে আব্বার রুমে চলে যায়। আশাকে দৌড়ে রুমে যেতে দেখে আব্বা বলল, কি হয়েছে রে আশা, তোর ভাবি তোরে কি বলছে? আব্বাকে জড়িয়ে ধরে শান্ত কণ্ঠে আশালতা বলতে আরম্ভ করে,
না আব্বা, কেউ কিছু বলেনি আমাকে। আব্বা জানো, নিজেকে না একদম শেষ করে দিতে মন চায়, কিন্তু পারি না তোমার চেহারার আমার নিষ্পাপ অনাগত সন্তানটার জন্য। কিসের জন্য নিজেরে শেষ করবি আশা? কার জন্য শেষ করবি? যারা তোর মূল্যই দেয় না তাদের জন্য? তুই মরে গেলে কি তাদের কিছু যায় আসবে? খোঁজ নেবে তোর? তুই বাঁচবি তোর নিজের জন্য। আমার কথা বাদ দিলাম, তোকে বাঁচতে হবে তোর অনাগত সন্তানের জন্য। তোর ভাবির কথায় কষ্ট পাস না মা, সব মানুষ সমান হয় না। আশালতা চুপ করে আব্বার বুকের মাঝে মিশে থাকে। আব্বা নীরবে অশ্রু বিসর্জন দেয়। কিছুদিন পর এমনই এক বিকেলে আশালতার শাশুড়ি ডিভোর্স লেটার নিয়ে হাজির হয় আশালতাদের বাড়িতে। শাশুড়িকে দেখে আব্বা চমকে ওঠে, শাশুড়ির সাথে খেপে গেল। সম্মানিত দর্শক, এই গল্পের বাকি অংশের শুটিং চলমান। আশা রাখে আগামীকাল দুপুর 2:01 বাকি অংশ আপনাদের জন্য পাবলিশ করব। গল্পের শেষ অংশ দেখতে চাইলে আমাদের সাথেই থাকুন। গল্পটির রচনা ও পরিচালনায় মঞ্জুর মোর্শেদ, ক্যামেরায় শিহাব ও আশরাফ।